চল সামনে হাঁটি। রাত মুচকি হেসে বলল। হুম। রাত আর আহির সামনে এগুতেই পদ্ম আফিফের বাহুতে মাথা রেখে বলল। ওদের দুজনকে বেশ মানিয়েছে, তাই না? আফিফ মুচকি হেসে বলল। ঠিক বলেছ। আফিফ মনে মনে ভাবল, আমি তো চাই আহি অতীত ভুলে সামনে এগিয়ে যাক। তার জীবনে এমন কেউ আসুক যেই মানুষটা তাকে অনেক ভালো রাখবে। আজ যদি সেই মানুষটা রাত হয়ে থাকে তাহলে আহি ভাগ্যবতী। রাতে আহি লাল রঙের শর্ট গাউন পরে আয়নার সামনে এসে দাঁড়ালো। এরপর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়ে রুম থেকে বের হলো। তার অনেক দিনের ইচ্ছে ছিল রাতের আকাশে টিমটিমে বাতি ঘেরা আলোকিত ছাদে উঠে একটা ছবি উঠাবে। তার বাসার ছাদে এমন রং বেরঙের বাতি লাগানো নেই। আর হোটেলের ছাদটা অনেক সুন্দর, সুইমিং পুলও আছে। তাই আহি সন্ধ্যায় হোটেলে ম্যানেজারকে 2 ঘন্টার জন্যে ছাদটা খালি করতে বলেছিল। নোটিশ দেওয়ার পর আহিকে হোটেল বয় এসে জানিয়েছে ছাদ এখন খালি। আহিও তৈরি হয়ে বেরিয়ে এলো। পুষ্প তার ছবি উঠিয়ে দেবে, সে আবার ভালো ফটোগ্রাফার। আহি রুম থেকে বেরুতেই কয়েক পা এগুতেই আফিফের মুখোমুখি হলো। আফিফ আপাতমস্তক আহিকে দেখে ভ্রু কুঁচকে তাকালো। আহি আফিফকে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাবে, তখনই আফিফ আহির পিছু এসে তার পথ আটকে দাঁড়ালো। আহি তো রীতিমতো অবাক। আফিফ তার পথ আটকে দাঁড়াবে এটা অকল্পনীয় ব্যাপার। আহি জিজ্ঞাসু দৃষ্টিতে আফিফের দিকে তাকিয়ে আছে। আফিফ গম্ভীর মুখে বলল, এসব কি ড্রেস পরেছো? আহি উল্টো প্রশ্ন করলো, আপনি আমার পথ আগলে কেন দাঁড়িয়ে আছেন? সেটা বিষয় না। তুমি কি এমন ড্রেস পরে বাইরে বের হচ্ছ? আপনার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি পদ্মের ফ্রেন্ড, তাই তোমার কথা ভেবে বলছি। কোথায় যাচ্ছ তুমি? ছাদে যাচ্ছি। আমি তোমাকে আটকাবো না, আমার কোনো অধিকারও নেই, কিন্তু একটা কথা জানানোর আছে। আমি সন্ধ্যায় ছাদে গিয়েছিলাম, দেখলাম ওখানে অনেক ধরনের ছেলে উঠেছে। তুমি এমন ড্রেস পরে উপরে উঠলে বাজে কমেন্টের মুখোমুখি হবে। আহি আফিফকে সরিয়ে দিয়ে বলল, আমি আপনার পদ্মফুল নই, আমাকে আমার মতো চলতে দিন। যেখানে অধিকার নেই সেখানে উদ্বিগ্ন হওয়া মানায় না। আফিফ আহির পথ থেকে সরে দাঁড়ালো। আহি 2 সিঁড়ি উপরে উঠে পেছন ফিরে আফিফের দিকে তাকিয়ে বলল, মানুষ কথার কথা বলে বাবার হোটেলে ইচ্ছে মতো চলা যায়, তবে আমার ক্ষেত্রে এটা সত্য হয়েছে। বাবার হোটেল, তাই ইচ্ছে মতো সময়ে পুরো ছাদ নিজের জন্য রিজার্ভ করে নিয়েছি। এই মুহূর্তে আমি ছাড়া কেউ সেখানে যাওয়ার অনুমতি পাবে না। আপনার মিথ্যা উদ্বেগ এবার কিছুটা হলেও কমেছে নিশ্চয়ই? আহি কথাটি বলেই উপরে উঠে গেল। আর আফিফ এখনো তার জায়গায় দাঁড়িয়ে আছে। সে তো আহির ভালোর জন্যে তাকে বারণ করেছিল, কিন্তু আহি তো ডুবে আছে অতীতে, যেই রাগটা ছাড়ছে আফিফের উপর। আজ যদি পুষ্পের বর আহিকে আটকাতো, তাহলে আহি এভাবে কখনোই উত্তরটা দিত না। দ্বিতীয় দিন সকালে সবাই একসাথেই নাস্তার টেবিলে এসে বসলো। সবাই গালগল্পে মশগুল। আহি আছে তার কল্পনার জগতে। সে কখনোই ভাবেনি আফিফের সাথে তার এমন দীর্ঘ সময় কাটবে, তাও আবার সেই দীর্ঘ সময় জুড়ে তাদের মাঝখানে থাকবে অদৃশ্য দেওয়াল। সবকিছুই কেমন যেন স্বপ্নের মতো লাগছে আহির। রাত আহির দিকে তাকালো। আহির চোখে মুখে মলিনতা। রাত ফোন বের করে গত দিনের রিপোর্ট দিল নাইবকে। লিখলো, ডক্টর, আহি সেই ছেলেটাকে দেখলে আগে অস্থির হয়ে যেত, কিন্তু আজ মনে হচ্ছে অস্থিরতা নিয়ন্ত্রণ করতে পারছে। অনেকক্ষণ একসাথে তার মুখোমুখি বসেও আহি শান্ত আছে। নাইবের উত্তর এলো, তাদের একসাথে রাখো, তবে এর মধ্যে আহির ফ্রেন্ডটি যেন অবশ্যই থাকে। স্বামী স্ত্রীর সম্পর্কে দেখেও আহি যত ট্রিগার হবে ততই নিজেকে শক্ত করতে পারবে। নুয়ে পড়তে দিও না তুমি, কিন্তু এর মানসিক শক্তি। এদিকে নাস্তা আসার পর পদ্ম আফিফকে নিচু হাতে খাইয়ে দিতে লাগলো। আহির চোখ দুটি না চাইতেও যেন একটু পরপর পদ্ম আর আফিফের দিকেই যাচ্ছে। আফিফ পড়েছে এক মহা বিপাকে। সে পদ্মকে থামাতে চাইলে পুষ্প বলল, ওনাদের ভালোবাসা থেকে অনুপ্রাণিত হচ্ছি। আফটার অল আমরাও খুব শীঘ্রই এমন রোমান্টিক ব্রেকফাস্ট করব যার যা স্পেশাল মানুষের সাথে।
পুষ্প গালে হাত দিয়ে পদ্ম আর আফিফের দিকে তাকিয়ে রইল। লাবিব ভ্রুকুচকে পুষ্পের মুখ নিজের দিকে ঘুরিয়ে বলল, লজ্জা করে না এইভাবে করে তাকিয়ে থাকতে? ও হ্যালো, তুমি আমাকে লজ্জা শেখাতে এসো না, মাংকি একটা। আমি মাংকি? হ্যাঁ। তাহলে তুমি কোথাকার ঘুটকি? হ্যাঁ, তোমাকে দেখে তো একবারে শিম্পাঞ্জিও পালিয়ে যাবে, একদম সজারুর কপি পেস্ট। পুষ্প রাগী স্বরে বলল, আমি সজারু? অতটাও না, একটা পার্থক্য আছে। সজারুর গায়ে কাটা আর তোমার মুখে। মানে? মানে তোমার মুখ নির্গত বাণী যেন মধু নয়, এটা একটা বিষাক্ত কাটা। পুষ্প চেয়ার ছেড়ে উঠে চেঁচিয়ে বলল, আমি বানরের পাশে বসবো না। ওকে, তাহলে আমি তোমার মাথায় উঠে বসি। বানর কিন্তু ভালোই বেয়ে ওঠে, বসতে জানে। হ্যাঁ। আহি উঁচু গলায় বলল, চুপ করবি তোরা, বাচ্চা নাকি? হ্যাঁ, এসব ঝগড়া করার বিষয় না। পুষ্প চুপচাপ বসে পড়ল। খাওয়া শেষ হতেই পুষ্প চেয়ার ছেড়ে উঠে হাত ধোয়ার জন্যে ওয়াশরুমে চলে গেল। এদিকে লাবিবও খাওয়া শেষে উঠে দাঁড়ালো। টেবিল থেকে বোতল নিয়ে মুখ ভর্তি পানি পুড়ে নিল। তখনই পুষ্প ওয়াশরুম থেকে বেরিয়ে সামনে পা বাড়াতেই লাবিবের সাথে ধাক্কা খেলো। তার সাথে সাথেই লাবিবের মুখের সব পানি বেরিয়ে পুষ্পের উপর ছিটকে পড়ল। পুষ্প থম মেরে দাঁড়িয়ে আছে। লাবিব দু পা পিছিয়ে দৌড়ে ডাইনিং থেকে বের হয়ে গেল। পুষ্প এদিক ওদিক তাকিয়ে দেখল অনেকেই তার দিকে তাকিয়ে আছে। আহি কয়েকটা টিস্যু এনে পুষ্পের দিকে এগিয়ে দিতেই সে দাঁতে দাঁত চেপে বলল, লাবিবের বাচ্চা লাবিব, আমি তোকে গরম তেলে ফ্রাই করেই ক্ষান্ত হব। আহি ধীর কণ্ঠে বলল, ফ্রাই তো গরম তেলেই হয়, এত অ্যাডভার্ব যোগ করছিস কেন? পুষ্প আহির কথা শুনে মুখ ফুলিয়ে হন হন করে চলে গেল। নাস্তা সেরে হোটেল থেকে বেরিয়ে বিচের বালির উপর একা একা হাঁটছে আহি। তখনই পদ্ম তার হাত ধরে তার সাথে সাথে হাঁটতে লাগলো। আহি পদ্মের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর দুজনেই চুপচাপ হাঁটতে লাগলো। নীরবতা ভেঙে পদ্ম জিজ্ঞেস করলো, আহি, রাদের সাথে কি তোর কোনো সম্পর্ক আছে? আহি ভ্রুকুচকে পদ্মের দিকে তাকিয়ে বলল, তোর এমন প্রশ্নের কারণ? মনে হলো। না, আমরা শুধুই বন্ধু, একই সাথে অনার্স করেছি। স্কুলেও তো ও আমাদের ক্লাসমেট ছিল। কিন্তু দেখে মনে হচ্ছে প্রেম টেম চলছে। তোর খেয়াল রাখে, মনে হয় তোকে ভালোবাসে। আরে না, কি যে বলিস, বন্ধু হিসেবেই ভালোবাসে। বন্ধুরা তো খেয়াল রাখবেই, তবে রাত একটু বেশিই ভালো, তাই এত খেয়াল রাখে। হয়তো ভালোবাসে, কিন্তু তুই বুঝতে পারছিস না। আহি ভ্রুকুচকে বলল, এমন কিছুই না। তোদের দেখে মনে হয় না শুধু বন্ধু। কাল দেখলাম রাতকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলি। আহি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হয়তো আমরা চোখে যা দেখি তা শুধুই আকাঙ্ক্ষা হয় না। কারো কাছে এই হৃদস্পন্দন মানসিক শক্তি, ভরসার আশ্রয়, আর কিছু বছর বেশি বেঁচে থাকার প্রেরণা। এবার পদ্ম বলল, আর যাই বলিস, আফিফের না এসব পছন্দ না। ছেলে বন্ধুর সাথে এত জড়াজড়ি ভালো না। কে তোরা? কি জড়াজড়ি ছাড়া প্রেম করেছিলি? যা, কি বলিস এসব? ভালোবাসার অর্থ এমন হয় না। আফিফ তো বিয়ের আগে আমার হাতটাও স্পর্শ করেনি। আহি পদ্মের কথা শুনে পেছন ফিরে আফিফের দিকে তাকালো। আফিফ খুব মনোযোগ দিয়ে নিচের দিকে তাকিয়ে হাঁটছে। ছেলেটা এত ভদ্র কেন সে বুঝতে পারে না। বেশি ভদ্র, তাই হয়তো আহি এখনো তার মায়ায় বেঁধে আছে। আহি এবার পদ্মের দিকে তাকিয়ে বলল, কেন রে, কেন? তোরা কি জড়াজড়ি ছাড়া প্রেম করেছিলি? মাঝে মাঝে মানুষ মানসিকভাবে দুর্বল থাকলে পাশের জন ছেলে নাকি মেয়ে এই জ্ঞানটা থাকে না। দুপুরে রাত আর আহিস সাগর পাড়ে বসে পাল্লা দিয়ে চিংড়ি খাচ্ছে। আফিফ দূর থেকে আহিকে হাসতে দেখছে। রাদের সাথে থাকলে মেয়েটা হাসি খুশি থাকে, হাসলেই তো সুন্দর লাগে আহিকে, কিন্তু সেই হাসিটাই তো আফিফ কেড়ে নিয়েছিল। আফিফের মনে অনেক প্রশ্ন জমে আছে। যেখানে তাদের সম্পর্কই শুরু হয়নি, সেখানে আহি এখনো কেন তার স্মৃতিতে ডুবে আছে? তাকে এত ভালোবাসার কারণ কি? আফিফ জানে না এসবের উত্তর। শুধু এতটুকুই জানে আহি কখনোই তার ভাগ্যে ছিল না।
বিকেলে তারা সবাই মিলে শপিং করতে গেল। আফিফ পদ্মের চোনে তাঁতের শাড়ি দেখছে, আর পদ্ম ব্যস্ত কানের দুল দেখায়। আহি দূরে দাঁড়িয়ে আফিফকে দেখছে। রাত আহির পাশে দাঁড়িয়ে বলল, আফিফ শাড়িটা কার জন্য দেখছে? আহি মৃদু হেসে বলল, তার পদ্ম ফুলের জন্য। রাত আহির উত্তর শুনে তার মুখের দিকে তাকালো। আহির চোখে মলিনতা, কিন্তু ঠোঁটে হাসি। রাত এবার আহির হাতের দিকে তাকালো। না, আহির হাত কাঁপছে না। রাতের ইচ্ছে করছে এবার আফিফকে মিষ্টি খাওয়াতে, কারণ আহি ধীরে ধীরে সুস্থ হচ্ছে। দুদিনেই এতটা পরিবর্তন ভাবা যায় না, কিন্তু পরিবর্তনটা আহির মাঝে লক্ষণীয়। যে কেউ এই পরিবর্তন বুঝবে না, শুধুই রাতই বুঝবে, কারণ সে আহিকে কাছ থেকে দেখেছে। কেনাকাটা শেষে মার্কেট থেকে বের হতেই একটা ছেলে পদ্মের সামনে এসে দাঁড়ালো। ছেলেটার অদ্ভুত চাহনি দেখে পদ্ম কয়েক পা সরে দাঁড়ালো। এদিকে লাবিব গাড়ি ঠিক করতে একপাশে চলে গেছে, আফিফ অন্যদিকে। রাত আহি আর পুষ্পের সাথে কথা বলতে ব্যস্ত। তারা খেয়ালই করেনি পদ্ম পিছনে পড়েছিল। এদিকে পদ্ম ভ্রুকুঁচকে ছেলেটিকে বলল, আমার পথ ছাড়ুন। ছেলেটা বুকে হাত দিয়ে বলল, আহ, কি চমৎকার কণ্ঠ, আর একবার বলো না সুন্দরী। আহি কি মনে করে পিছনে ফিরে তাকালো, দেখলো একটা ছেলে পদ্মের হাত ধরতে চাইছে, আর পদ্ম বারবার এপাশ ওপাশ হয়ে সরে যাওয়ার চেষ্টা করছে। আহির এটা দেখেই রাগ উঠল। সে পদ্মের কাছে এসে বলল, বল পদ্ম। ছেলেটি বলে উঠল, একটার সাথে আর একটা ফ্রি। তার সাথে সাথে এবার আরো দুটো ছেলে যোগ হয়েছে। রাত তাদের দেখে সামনে এগিয়ে আসতে যাবে, তার আগেই যেই ছেলেটি এতক্ষণ পদ্মকে বিরক্ত করছিল, আহি সশব্দে সেই ছেলেটির গালে চড় বসিয়ে দিল। ছেলেটি রাগী দৃষ্টিতে আহির দিকে তাকাতেই রাত এসে আহিকে আড়াল করে দাঁড়ালো। দূর থেকে আফিফ বিষয়টা খেয়াল করে তাড়াতাড়ি রাস্তা পার হয়ে চলে এলো। আফিফ পদ্মের কাছে আসতেই পদ্ম আফিফকে চাপটে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ছেলেটা আমাকে বিরক্ত করছিল। কথাটা শুনেই আফিফের মেজাজ বিগড়ে গেল, কিন্তু তাকে কিছু করতে হলো না। আহি রাতকে তার সামনে থেকে সরিয়ে দিয়ে তার ব্যাগ দিয়েই ছেলেগুলোকে জোরে জোরে মারতে লাগলো আর বলতে লাগলো, চোখ দেখাচ্ছিস কাকে? হ্যাঁ, নিজেরা করবি নষ্টামি আর চোখও দেখাবি? মেরে হাড্ডি গুঁড়ো করে ফেলবো। তোদের মতো ছেলেদের রাস্তায় ধরে বেধড়ক পেটানো উচিত। রাত আহির দিকে তাকিয়ে আছে। অন্য কেউ না বুঝলেও রাত বুঝতে পারছে এই আঘাত আহির মনের আঘাত। আর ছেলেগুলো আহির কাছে তাজওয়ারের প্রতিরূপ। তাজওয়ারের উপর যত ক্ষোভ জমে আছে সেসব এই ছেলেগুলোর উপর ঝেড়ে তবেই আহি শান্ত হবে। আফিফ এবার রাদের কাছে এসে বলল, ওকে থামাও। রাত বলল, মারুক না একটু, বল তো সব জায়গায় প্রয়োগ করা যায় না, যেখানে করা যায় সেখানে করুক। আফিফ অবাক দৃষ্টিতে রাদের দিকে তাকালো। রাত আহিকে পেছন থেকে চেয়ার আপ করে বলতে লাগলো, মার আহি, আরো জোরে জোরে মার, পিঠে আরো কয়েকটা দে। তোর ব্যাগ ছিঁড়ে গেলে আমি কিনে দেবো, চিন্তা করিস না। মার খেতে খেতে দুজন পালিয়ে গেছে। একজন রাস্তায় লুটোপুটি খাচ্ছে আর বলছে, আহ বাপরে, মাফ করেন আপা, আল্লাহর রস্তে। পুষ্পের কথায় সাই দিয়ে লাবিব বলল, আহা আহা, কি শান্তি। আহি কি মারটাই না দিলি। আমার তো মনে হচ্ছিল কোনো লাইভ অ্যাকশন সিন দেখছিলাম। পুষ্পের কথায় সাই দিয়ে লাবিব বলল, আহিকে দেখে মনে হচ্ছিল লো বাজেটের স্টান্ট হিরোইন। আহি ভ্রুকুচকে লাবিবের দিকে তাকালো। রাত বলল, লো বাজেটের বলছিস? তোকে তো ফ্রিতেও নেবে না। পুষ্প লাবিবের দিকে আঙ্গুল তাক করে ব্যঙ্গ করে হাসতে লাগলো। লাবিব মুখ বাঁকিয়ে বলল, তুমি আমার দাঁত দেখিয়ে হাসছো কেন? পুষ্প হাসতে হাসতে বলল, ফ্রি বাজারে চা আলা মামা। লাবিব মুখ ফুলিয়ে দ্রুত পায়ে সামনে চলে গেল। এবার পদ্ম আহিকে উদ্দেশ্য করে বলল, আহি, তোর এমন রূপ এই প্রথম দেখেছি। এত রাগ তো তোর আগে ছিল না। আফিফ আহির দিকে তাকালো। আহিও তার দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হলো। আহি চোখ সরিয়ে নিয়ে বলল, প্রকৃতি আমাকে এই রূপ দিয়েছে, আমিও গ্রহণ করে নিয়েছি। এখন থেকে এই রূপেই আমার পরিচয় হবে। আবেগে আহিকে মেরে ফেলতে চাই আমি।
শেষ কথাটি মিনমিনিয়েই বলল সে, তাই কেউ শুনতে পেল না। পুষ্প রাস্তার পাশে আইসক্রিমের দোকান দেখে লাফিয়ে সেদিকে চলে গেল। বাকিরাও সেদিকে গেল। রাত বলল, কে কোন ফ্লেভারের আইসক্রিম খাবি বল। পুষ্প বলল। মালাই। লাবি ভ্রুকুচকে বলল, বাচ্চাদের আইসক্রিম। মালাই বাচ্চাদের আইসক্রিম? আচ্ছা, তো বড়দের আইসক্রিম কোনটা? ভ্যানিলা। পুষ্প অট্ট হাসি দিয়ে বলে উঠল। কাপের ভ্যানিলা? আহি ভ্রুকুচকে বলল, আইসক্রিম বড় ছোটদের ভাগ আছে নাকি? আইসক্রিমে বড় ছোটদের ভাগ আছে নাকি? পছন্দে কোনো বয়স হয় না। আর মানুষের বয়স বাড়লেও তাদের মনের বয়স বাড়ে না। আমার তো চকলেট আইসক্রিম ভালো লাগে। পদ্ম আফিফের দিকে তাকিয়ে বলল। আপনি কি খাবেন? আফিফ বলল, আগে তুমি যাও। আপনি যেটা নেবেন। আফিফ দুটো স্ট্রবেরি নিল। রাত এবার আহির দিকে তাকালো। আফিফের প্রিয় স্ট্রবেরি, তাই এত বছর ধরে আহি যতবারই আইসক্রিম খেয়েছে স্ট্রবেরি খেয়েছে। আজ প্রথম আহি চকলেট আইসক্রিম নিল। রাত মনে মনে বলল, তুই আসলেই পাগল আহি। এত বছর ধরে তুই নিজের পছন্দগুলো এমন একজনের জন্য দাবিয়ে রেখেছিস যে তোর কখনোই হবে না। নিজেকে এতটা না হারালেও পারতি। যাক, পরিশেষে ভালোই হয়েছে। আজ আমি প্রথম আসল আহিকে দেখেছি। এতদিন তো সে মুখোশ পড়েছিল, আফিফের ভালোবাসার মুখোশ। সবাই গোল হয়ে বসে আইসক্রিম খাচ্ছে। লাবিব ভ্রুকুচকে পুষ্পের দিকে তাকিয়ে আছে। পুষ্প কিছুক্ষণ পর পর লাবিবের দিকে তাকিয়ে হাসছে। লাবিব তো রাগে কিছু বলতেই পারছে না। তার ইচ্ছে করছে কাপটা পুষ্পের মুখে ঢুকিয়ে দিতে। পুষ্প নিচের আইসক্রিম এক কামড় বসাতেই লাবিব পুষ্পের আইসক্রিমটা অর্ধেক কামড় বসিয়ে দিয়ে খেয়ে নিল। পুষ্প হা করে লাবিবের দিকে তাকিয়ে রইল। লাবিব বসা থেকে উঠে বাঁকা হেসে চলে গেল। পুষ্প মুখ ফুলিয়ে রাদের দিকে তাকিয়ে রইল। রাত আরেকটা আইসক্রিম এনে দিতেই পুষ্প বলল, এমন একটা দুলাভাই লাগবে আমার, সো সুইট। রাত চোখ বড় বড় করে পুষ্পের দিকে তাকালো। আহি ভ্রুকুচকে বলল, কি বললি তুই? পুষ্প তাড়াতাড়ি উঠে চলে গেল। আহি রাতের দিকে তাকিয়ে রইল। রাত আহির কাছে এসে বসে বলল, এত ভালোবাসিস কেন? হ্যাঁ, বানিয়ে ফেল পুষ্পের সুইট দুলাভাই। মজা করছিস? যদি সিরিয়াস হই? খান সাহেব এই মজাটা সিরিয়াসলি নিয়ে অনেক কিছুই করতে পারে। তাহলে আমি খান সাহেবের বিদায় হওয়ার অপেক্ষায় থাকি। আহি প্রতি উত্তরে হাসলো। আর আফিফ শান্ত দৃষ্টিতে রাত আর আহির দিকে তাকিয়ে রইল। রাতে হোটেলের ছাদে বসে আছে সবাই। পুষ্প কোথা থেকে একটা কাচের বোতল নিয়ে এলো। লাবিব আর পুষ্প বুদ্ধি বের করেছে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে। তাদের ধারণা আহি আর রাত নিজেদের মধ্যে অনেক কথা জমিয়ে রেখেছে। আজ তারা সব সত্য বের করবে এই খেলার মাধ্যমে। লাবিব বোতলটা টেবিলের উপর রেখে বলল, আগে থেকেই সবাইকে শপথ নিতে হবে। রাত ভ্রুকুচকে বলল, কেমন শপথ? যাহা বলিব সত্য বলিব, মিথ্যে বলিলে নিকটস্থ সময় অন্ধকার। আচ্ছা, তুই কোন কালের জ্যোতিষী রে? পুষ্প বলল। সত্য তো বলতেই হবে। আহি বলল, যদি কেউ ডেয়ার নেয়? ডেয়ার শুধু একবার, দুবার করে চান্স হবে। পুষ্প মনে মনে বলল, প্রথম প্রশ্নেই তোদের মনের কথা বের করে ছাড়ছি। খেলা শুরু হয়ে গেল। লাবিব বোতল ঘোরাতেই প্রথমে থামলো পদ্মের সামনে। পদ্ম মুখে হাত দিয়ে আফিফের দিকে তাকালো। পুষ্প গালে হাত দিয়ে ভেবে কিছু একটা জিজ্ঞেস করতে যাবে, তার আগেই আহি জিজ্ঞেস করলো, তোর বর কি তোর ছবি এঁকেছিল কখনো? আফিফ আর রাত দুজনেই অবাক দৃষ্টিতে আহির দিকে তাকালো। পদ্ম আফিফের দিকে তাকিয়ে বলল, ওনাকে তো বিয়ের পর ছবি আঁকতে দেখিনি। তোদের তো প্রেমের সম্পর্ক ছিল, বিয়ের আগে ছবি আঁকেনি? আফিফ ভ্রুকুচকে আহির দিকে তাকালো। পদ্ম বলল, হুম, আমার ছবি আঁকেনি। আহি আনমনে হাসলো আর ভাবলো, অন্তত তোমার তুলিতে আমি প্রথম আর শেষ জায়গাটা নিতে পেরেছি, এর চেয়ে বেশি কিছু চাই না আর। দ্বিতীয়বার বোতল ঘোরাতে পুষ্পের দিকে পড়ল। পুষ্প কাঁধ ঝাড়তে ঝাড়তে বলল, আমার এত সিক্রেট ফিক্রেট নেই। যত কঠিন প্রশ্ন করবে এই পুষ্প সহজ ভাষায় ফটাফট উত্তর দিয়ে দেবে। লাবিব ভ্রুকুচকে বলল, আমার উপর ক্রাশ খেয়েছো?
পুষ্প তাচ্ছিল্যের হাসি হেসে বলল। আহি পুষ্পের উত্তরে মুখ চেপে হাসল। রাত এবার বোতল ঘোরাতেই আফিফের দিকে থামলো। পদ্ম এবার আফিফের দিকে তাকিয়ে বলল। আমি করি? পুষ্প বলল। না, আমার একটা প্রশ্ন আছে। আফিফ ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলো। কি প্রশ্ন? ছবিটা কার? আফিফ ভ্রুকুচকে বলল। কার ছবি? যার জন্য আপনি প্রথম কবিতা লিখেছিলেন। আফিফ থম মেরে বসে রইল। আহি কৌতূহলী চোখে তার দিকে তাকিয়ে আছে। সে বারবার তার হাত ঘষছে। তার এমন আচরণ রাতেরও সুবিধের মনে হচ্ছে না। তার নীরবতায় যেন অনেক কিছু বলে দিচ্ছে। পদ্ম এবার মুখ ফুলিয়ে বলল। সবসময় আপনি এই কথাটা এড়িয়ে গিয়েছিলেন, আজ না হয় বলেই দিন, ছবিটা কার? আহি ভ্রুকুচকে বলল। কিসের ছবি? পদ্ম বলল। আফিফ, একটা ছবি। আফিফ পদ্মকে থামিয়ে দিয়ে বলল। একটা খেয়ালের ছবি। পুষ্প অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো। খেয়াল বলতে? আফিফ ক্ষীণ কণ্ঠে বলল। ভাবনা। যারা ছবি আঁকে তারা অনেক কিছুই ভাবে, সেটাও আমার ভাবনা ছিল। পদ্ম বলল। মিথ্যা কথা বলা যাবে না কিন্তু। আফিফ পদ্মের দুই হাত আলতোভাবে স্পর্শ করে বলল। আমার প্রথম ভালোবাসাকে জিজ্ঞেস করো, আমার উত্তর হবে পদ্মফুল। আফিফের কথাটা আহির বুকে তীরের মতো বিঁধল। কি সহজেই বলে দিল তার প্রথম ভালোবাসা পদ্মফুল। আহির ঠোঁট কাঁপছে। রাত শক্ত করে আহির হাত ধরল। আহি পরক্ষণেই নিজেকে শান্ত করে রাতের দিকে তাকিয়ে মুচকি হাসল। তবে এই হাসির পিছনে রাত দেখতে পেল ভয়ঙ্কর কষ্ট। এবার বোতল ঘোরাতে আবার আফিফের কাছে এসে ঠেকল। লাবিবের কচকচানি মনের প্রশ্নটা সে করেই ফেলল। কবিতাটা কি ছিল ভাইয়া? আফিফ এই প্রশ্নে যেন আরো চমকে উঠল। আহির বন্ধুগুলো কি এক রাতেই তার অতীত রহস্য ভেদ করে ফেলতে চাইছে নাকি? পুষ্প হাততালি দিয়ে বলল। ভাইয়া, আমরা অপেক্ষায় আছি, কবিতাটা শুনতে চাই। আফিফ দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে বলল। পরের বার যেন তোমাকে এই রূপেই দেখি। প্রতিবারই তুমি আমার সামনে সেই রূপেই দাঁড়াবে আমি জানি। সাদা শাড়ি, আলতা রাঙা হাত, চুলের ফাঁকে আমার প্রিয় অলকানন্দা ফুল গুজে, আর আমি পথ সাজিয়ে রাখবো কৃষ্ণচূড়ায়। মনে হবে আলতার ছাপ পড়েছে সেই পথের বুকে। পরের বার যেন তোমাকে এই রূপেই দেখি। আহি স্তব্ধ হয়ে আফিফের দিকে তাকিয়ে রইল, যেন মুহূর্তেই তার পুরো পৃথিবী থমকে গেছে। আফিফ চোখ নামিয়ে রেখেছে। অন্তত এবার সে আহির দিকে চোখ তুলে তাকাতে চায় না। পদ্ম আজ যে সর্বনাশটা করে দিল, তার ভোগান্তি যে আফিফকেই পোহাতে হবে। এদিকে রাতের মনে অজানা কৌতূহল জন্ম নিল। যদি কবিতাটি পদ্মকে নিয়ে লেখা না হয়, তাহলে আফিফ কাকে নিয়ে এই কবিতা লিখেছে? রাত এবার বোতল ঘোরাতেই সবার মনোযোগ আবার সেদিকে গেল। এবার বোতলটা লাবিবের দিকে এসে থামলো। পুষ্প জিজ্ঞেস করলো। কারো প্রেমে পড়েছো? লাবিব বলল। কে সে? একটা প্রশ্ন, একটা উত্তর, শেষ। পুষ্প চোখ ছোট করে লাবিবের দিকে তাকালো। লাবিব রাত আর আহির দিকে তাকিয়ে বলল। এই দুইটা এত সহজে বেঁচে যাবে, এটা মানা যায় না। পরের বার বিসমিল্লাহ বলে বোতল ঘোরাতেই আবার পদ্মের দিকে এসে থামলো। পুষ্প বলল। তুই আমাদের তোর আর ভাইয়ের প্রেমের গল্প শোনাবি একটু পর। তার আগে এই দুইটার কাছে দুইটা প্রশ্ন করবই করব। আহি বলল। টাইম ওভার, এখন আর খেলা হবে না। লাবিব রাতের কাঁধ চেপে ধরে বলল। রাত, তোকে উত্তর দিতেই হবে। তোদের ভাগ্যেই পড়েনি, এটা মানা যায় না, নয়তো আমাদের উপর অবিচার হবে। রাত লাবিবকে সরিয়ে দিয়ে বলল। আচ্ছা, কি প্রশ্ন করবি কর। লাবিব আর পুষ্প একসাথেই প্রশ্ন করতে যাবে, কিন্তু লাবিবই আগে প্রশ্নটা করে ফেলল। কাউকে ভালোবাসিস? পুষ্প লাবিবের হাতে চিমটি কেটে বলল। কাউকে ভালোবাসি এটা শুনে আমরা কি করব? আহিকে ভালোবাসি কিনা জিজ্ঞেস করতে বলেছি, গাধা একটা। আহি মুখ চেপে হাসলো। রাত আহির দিকে তাকিয়ে বলল। ভালো তো একজনকে বাসি, আর আহিকে কেমন ভালোবাসি তা আর কেউ জানুক বা না জানুক, আমি জানলেই হবে। পদ্ম মুচকি হেসে বলল। লুকিয়ে লুকিয়ে ভালোবাসা হচ্ছে? আহি রাতের হাত ধরে বলল। আমরা ভালো ফ্রেন্ড, তাই না রাত?
রাত আহির দিকে তাকালো। আহির চোখে ভীতি। সত্যিই যদি রাত তাকে ভালোবেসে ফেলে, তার জন্য সে এই মুহূর্তে প্রস্তুত নয়। রাত জানে আগে আহির অফিফকে ভুলতে হবে, তারপর তাজওয়ারের কাছ থেকে মুক্তি পেতে হবে, আর এরপরই তো রাত তার ভালোবাসার গল্পটা শুরু করবে। এত ঝামেলার মধ্যে প্রেম হয় না, প্রেম হবে সুস্থ মনে, শান্ত পরিবেশে। এবার পুষ্প আহির দিকে তাকালো। আহি বলল, আমার সম্পর্কে বলার মতো কিছুই নেই। আমার জীবনটাই আমার কাছে রহস্য। তবে 2 লাইন গান শোনাতে পারি, যদি সবাই শুনতে চাস। সবাই সাই দিল। আহি মনে মনে বলল, সেই সুযোগে এত বছর পর আমি আবার তোমাকে আমার মনের কথাটা জানাতে চাই এয়ার। আহি চোখ বন্ধ করলো, কণ্ঠে ধরল গান। আমার ভেতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। আমার ভেতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে, আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। আফিফ আহির দিকে তাকিয়ে রইল। আহির গান শেষ হতেই সবার মনোযোগ পদ্ম আর আফিফের দিকে গেল। তাদের প্রেমের গল্পটা আহিও শুনতে চায়। আহি তো নিজের উন্মাদনা দেখেছে, আফিফ হয়তো দেখেনি। এবার সে পদ্মের উন্মাদনা দেখতে চায়, জানতে চায় কি এমন প্রেম হয়েছিল তাদের, যার নেশায় ডুবে আফিফ সেই বেনামি চিরকুটের মেয়েটাকেই ভুলে গিয়েছিল। আফিফ আর পদ্মের দেখা হয়েছিল সিঁড়িতে। পদ্ম নামছিল নীল ওড়না মাথায় দিয়ে। এভাবেই তাদের প্রথম দেখা, চোখাচোখিতেই সমাপ্ত। দ্বিতীয় দেখা পাড়ার হিন্দু পরিবারের বিয়ের অনুষ্ঠানে। আফিফ ছাদে উঠেছিল, পদ্মও সেদিন ছাদে উঠেছিল বিয়ে দেখতে। আফিফকে দেখেই লজ্জায় নেমে পড়েছিল সে। লাজুক মেয়েরা একটু বেশিই লক্ষ্মী হয়, আফিফও তাই ভাবত। তৃতীয়বার তাদের দেখা হয়েছিল রাস্তায়। ভীষণ বৃষ্টি হচ্ছিল সেদিন। আফিফ দেখলো পদ্ম রিক্সা পাচ্ছে না, নিজের রিক্সাটা ছেড়ে দিয়েছিল পদ্মের জন্য। ব্যাস, পদ্মের মনে সেই দিনই আফিফ রাফাত তার স্বপ্নের পুরুষের জায়গাটা দখল করে নিয়েছিল। এরপর পদ্ম প্রায়ই ছাদে চলে যেত আফিফকে লুকিয়ে দেখার জন্য। আফিফও তাকে হাতে নাতে ধরে ফেলতো। ভীষণ লজ্জা পেত পদ্ম। আফিফ তা দেখে হাসত। ছাদে অলকানন্দা গাছ লাগিয়েছিল আফিফ। অজান্তেই পদ্ম সেই গাছে পানি দিত। আফিফের গাছের যত্ন নিত নীরবে নীরবে। আফিফ আড়ালে দাঁড়িয়ে দেখত পদ্মের কাণ্ড, আর আন মনে হাসত। তাদের কথাবার্তা শুরু হয়েছিল এক শীতের সকালে। কনকনে শীতে শক্ত হয়ে বসেছিল আফিফ। পদ্ম তাকে এভাবে বসে থাকতে দেখেই নিজের শালটা এগিয়ে দিয়ে বলল, মন খারাপ? আফিফ বলল, না, ভাবছি কিভাবে মানুষ হওয়া যায়। তা আপনি কি মানুষ নন? এই সমাজে মানুষ তারাই যাদের অনেক টাকা, আর তাদেরই ভালোবাসার অধিকার আছে। যদি বেকার মানুষের জীবনে ভালোবাসা আসে? আফিফ প্রতি উত্তরে হেসে বলল, বেকারদের জীবনে খেয়াল আসে, স্বপ্ন আসে, ভালোবাসা আসে না। পদ্ম আফিফের দিকে তাকিয়ে রইল। তার খুব বলতে ইচ্ছে করছিল, আমি আপনার ভালোবাসা হতে চাই। কিন্তু পদ্ম বলতে পারল না। এভাবেই কেটে গেল 1 বছর। এই 1 বছরে বেশ কথাবার্তা জমলো আফিফ আর পদ্মের। আফিফের মনে হলো পদ্ম প্রেমিকা হিসেবে মন্দ নয়, আর সে এতটুকু বুঝে গেছে পদ্ম তার কাছে ভালোবাসি শব্দটা শোনার অপেক্ষায় আছে। আফিফও 1 বছর পর মাকে এই ব্যাপারে জানালো। আফিফা বেগম অজানা কারণে বারবার পদ্মকে মেনে নিতে চাচ্ছিলেন না।
আফিফ বেশ বুঝতে পেরেছিল মায়ের অজানা কারণটা কি, কিন্তু সেই কারণটির কোনো ভিত্তিই নেই। শেষমেশ আফিফের ছোট বোন এসেই আফিফ ভোরে উঠেই পদ্মকে ছাদে আসতে বলল। পদ্ম ছাদে আসতেই আফিফ হাঁটু গেড়ে বসে অলকানন্দা ফুল এগিয়ে দিয়ে পদ্মকে বলল। তুমি কি আমার মনের পুকুরের পদ্ম ফুল হবে? পদ্ম এক সেকেন্ডও দেরি করলো না, ফুলটি নিয়েই বলল। অবশ্যই হব। পদ্ম অতীতের ভাবনা থেকে বাস্তবে ফিরে এলো, তারপর মুচকি হেসে আফিফের দিকে তাকিয়ে বলল। এটাই ছিল আমাদের প্রেমের গল্প, ছোট্ট কিন্তু ভীষণ মিষ্টি। আহি উঠে দাঁড়ালো, মুচকি হেসে বলল। আর এরপর তুই এসে আমাদের বিয়ের দাওয়াত দিলি, আর আমি বর্ষার রাতে তোর বিয়ে খেয়ে বাসায় ফিরছিলাম। আফিফ আহির কথা শুনে তার দিকে তাকিয়ে রইল। আহি হেসে বলল। ভীষণ সুন্দর ছিল তোদের গল্পটা, আমার প্রেমের গল্পটাকেই হার মানিয়ে দিয়েছে। পদ্ম বলল। তোরটা তো সাংঘাতিক ছিল। আহি মনে মনে বলল। অতিরিক্ত কোনো কিছুই ভালো হয় না, যেমন আমার অতিরিক্ত ভালোবাসা হেরে গেছে তোর ছোট্ট আর মিষ্টি প্রেমের কাছে, আমার চিরকুটগুলো হারিয়ে গেছে তোর লাজুক হাসির কাছে, আমার প্রকাশিত অনুভূতিগুলো হেরে গেছে তোর না বলা অনুভূতির কাছে, আমিই তো হেরে গেছি আমার প্রেমিকার কাছে। তৃতীয় দিন সন্ধ্যায় ঘোরাঘুরি শেষে হোটেলে ফিরল পুষ্প, লাবিব, রাত আর আহি। গাড়ি থেকে নামতেই হঠাৎ পুষ্পের হাতটা গাড়ির কোণার সাথে লেগে কেটে গেল। লাবিব পুষ্পের হাত থেকে রক্ত ঝরতে দেখেই ব্যস্ত হয়ে পড়ল। পুষ্প লাবিবের এমন উৎকণ্ঠা দেখে বলল। ওই মেয়েটা কি আমি? লাবিব ভ্রুকুচকে পুষ্পের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। কোন মেয়েটা? যার প্রেমে পড়েছ? লাবিব কিছুক্ষণ পুষ্পের দিকে তাকিয়ে রইল। পুষ্পও যেন ঘোরের মাঝেই চলে যাচ্ছে। তখনই লাবিব হেসে বলল। তোমার প্রেমে পড়তে আমার বইই গেছে। পুষ্প লাবিবের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল। ফাজিল ছেলে একটা। পুষ্প হন হনিয়ে হোটেলে ঢুকে পড়ল। লাবিব সেখানেই দাঁড়িয়ে মাথা চুলকে হাসতে লাগলো। রাত লাবিবের কাঁধে হাত রেখে বলল। আসলেই তো, মেয়েটা কে? লাবিব ভ্রুকুচকে বলল। তোর বউ। রাত চোখ ছোট করে বলল। আমার বউ তোর বোনের মতো, সম্মান দিয়ে কথা বল। রাতে হোটেলের ছাদে উঠেই থমকে দাঁড়ালো আহি। আফিফ সুইমিং পুলের পাশে বেতের ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে, আর পদ্ম তার বুকে মাথা রেখে কোলে বসে আছে। আফিফ খুব শক্ত করেই পদ্মকে জড়িয়ে ধরেছে, আর পদ্মের ঘাড়ে মুখ ডুবিয়ে রেখেছে। আহি একদৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। তার মন মস্তিষ্ক জানে পদ্ম আর আফিফ স্বামী স্ত্রী, তবুও সে কষ্ট পাচ্ছে। ঠিক তেমনি যেভাবে একজন স্ত্রী তার স্বামীর প্রতারণায় কষ্ট পায়, আর একজন প্রেমিকা তার প্রেমিকের ছলনায় কষ্ট পায়। কিন্তু আফিফ তো আহির কেউ হয় না। তাহলে এই কষ্টটায় কি কোনো ভিত্তি আছে? এই কষ্টের কি কোনো সংজ্ঞা আছে? কেউ শুনলে আহির উপরে উপহাস করবে, কিন্তু আহি জানে এই কষ্টটা কতটা ভয়ঙ্কর। বুকটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আহির, গলা কাঁপছে, তার হাতটাও ভীষণ কাঁপছে। আহি ধীর পায়ে পিছাতে লাগলো। সিঁড়ির কাছে আসতেই কেউ একজন তাকে শক্ত করে ধরে ফেললো। আহি পেছন ফিরে দেখলো রাত দাঁড়িয়ে আছে। রাত ব্যস্ত কণ্ঠে বলল। উল্টো দিকে ফিরে হাঁটছিস কেন? রাত খেয়াল করলো আহির হাত কাঁপছে। আহি কিছু বলতে গিয়েও বলতে পারছে না। রাত আহির দুই গালে আলতো হাত রেখে বলল। আমি তোর পাশে আছি আহি, কি হয়েছে বল। আহি অস্ফুট স্বরে বলে উঠল। আফিফ। রাত আহিকে ছেড়ে ছাদের কাছে যেতেই একই দৃশ্য দেখতে পেল। রাত পেছন ফিরে আহির কাছে আসার আগেই আহি দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে গেল। রাত আহির পিছন পিছন দৌড়ে এসেও তাকে ধরতে পারল না। আহি তার আগেই নিজের রুমে ঢুকে পড়ল। রাত দরজায় ঠোকা দিয়ে বলল। উল্টা পাল্টা কিছু করবি না আহি। আহি বুকে হাত চেপে কাঁদতে লাগলো। তার সবকিছু কেমন শূন্য শূন্য লাগছে। পদ্ম আফিফের 4 বছরের সংসার, তাদের এতটুকু ঘনিষ্ঠতা স্বাভাবিক, কিন্তু নিজের চোখে কেন দেখবে আহি? সে ফুপিয়ে বলতে লাগলো। আল্লাহ, তুমি আমাকে ওদের প্রেম কেন দেখালে? তুমি জানো না মানুষটাকে আমি কারোর সাথেই ভাবতে পারি না। আমি জানি তারা একসাথে আছে,
পদ্ম রোজ হয়তো আফিফের বুকে মাথা রেখে ঘুমায়, রোজ হয়তো তারা কাছাকাছি আসে, রোজ হয়তো আফিফ তার অধর ছোঁয়ায় পদ্মের গালে। কিন্তু এসব আমার কাছে শুধুই হয়তো কোনোটাই বাস্তব ছিল না। তাহলে আমি কেন দেখবো এসব? আমাকে কেন দেখাচ্ছ? আমার তো সহ্য হচ্ছে না, আমি কল্পনা করতে পারবো না এসব। যতক্ষণ কেউ কিছু নিজের চোখে না দেখবে ততক্ষণ বিশ্বাস না করেও থাকা যায়, কিন্তু এখন এই দৃশ্য আমার চোখের সামনে বারবার ভাসবে, কারণ আমি দেখে ফেলেছি। আমি কিভাবে এই দৃশ্য আমার মন থেকে মুছে ফেলবো? আমার ভালোবাসার মানুষ আমার সামনে অন্যের হৃদয়ে হারিয়ে গেছে, আর আমার হৃদয়টা খালি করে দিয়েছে। আহি দেয়াল ধরে মেঝেতে বসে পড়ল। রাত দরজার ওপারে দাঁড়িয়ে বুঝতে পারল আহি কান্না করছে। রাত শিখে গেছে, কিন্তু এখনো যে তার আফিফ আসক্তি কাটেনি। রাত তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করে ডাক্তার নাইবের নম্বরে কল করলো। কয়েকবার রিং হতেই নাইব কলটা রিসিভ করলো। রাত ব্যস্ত কণ্ঠে বলল, ডক্টর নাইব, আহির আবার প্যানিক অ্যাটাক এসেছে। ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। আমি কি করব বুঝতে পারছি না। নাইব জিজ্ঞেস করলো, কিছু কি হয়েছিল? রাত নাইবকে জানালো আহি কি দেখে এমন করছে। নাইব সব শুনে বলল, রিল্যাক্স রাত, এটাই তো আমি চেয়েছিলাম। আহির মস্তিষ্কে দুজন আলকানন্দ। প্রথমজন যাকে আহি খুব ভালোবাসে, দ্বিতীয়জন যে আহিকে ভালোবাসে। প্রথমজনই হলো বাস্তব, দ্বিতীয়জন আহির কল্পনা। বাস্তব আর কল্পনা মিশে যাওয়ায় আহি যখন অলকানন্দকে বাস্তবে দেখে সে অস্বাভাবিক থাকে না। তোমাকে দুইটা উদাহরণ দেই। ধরো তুমি একটা মেয়েকে ভালোবাসো, ধরো মেয়েটা আহি। আহির সাথে তোমার কাটানো মুহূর্তগুলো বা তুমি আহির জন্য যা করেছো সবকিছুই তোমার মস্তিষ্কে গেঁথে গেছে। অন্য আরেকজন ছেলে, ধরো তার নাম এক্স, সে আহিকে সেভাবেই ভালোবাসে, কিন্তু তোমাদের দুজনের ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। তুমি ভালোবাসায় ডুবে গেছো, ওটাকেই তুমি তোমার লক্ষ্য ধরে নিয়েছো, আর এক্স নামের ছেলেটা বাস্তবতা মেনে নিয়েছে বা জানে। এমন পরিস্থিতি দুজনের ভালোবাসাকে শুরুতে ভালোবাসা বলা যায়, কিন্তু শেষে এসে তোমার বাস্তবতা মেনে না নেওয়াটা হয়ে দাঁড়াবে রোগ, যেমনটা আহির হয়েছে। সে আফিককে হারিয়ে ফেলার ধাক্কাটা নিতে পারেনি, কারণ ওর জীবনের সেই ট্র্যাজেডি সম্পর্কে জেনেছে। এমন হওয়াটা একদম স্বাভাবিক। আহির বাবা মার সম্পর্কে ভালোবাসা ছিল না, কিন্তু তারপরও আহি নিজেই একটা ছেলেকে ভালোবেসেছে, আর ওর মস্তিষ্ক চেয়েছে ছেলেটাকে যাতে তাকে ভালোবাসে। সেই ভালোবাসা সে তার বাবা মার মধ্যে দেখেনি, তাই সেই বয়সে প্রেমটাই আহির লক্ষ্য হয়ে গেছে, যার রেশ এখনো কাটেনি। আর শেষমেশ সে যখন ছেলেটাকে হারিয়ে ফেলল, তখন তার মস্তিষ্কে গেঁথে যাওয়া সেই অনুভূতিটা তার বেঁচে থাকার লক্ষ্য হয়ে দাঁড়ালো। আর এর জন্যই সে তার চারপাশে ছেলেটিকে কল্পনা করা শুরু করলো। ছেলেটির পছন্দে নিজেকে ডুবিয়ে রাখলো, যাতে কাল্পনিক মানুষটি তার উপর সন্তুষ্ট হয়, আর সে যাতে আরোহীকে ছেড়ে না যায়। আহি জানে ছেলেটা বিবাহিত, তাই একটা সীমার মধ্যে সে ছেলেটাকে কল্পনা করত, একা একা গল্প করত, ছেলেটার জন্য নিজেকে সাজাত। একটা পড়া বারবার পড়তে পড়তে যেমন মুখস্থ হয়ে যায়, এই এক্সপেরিমেন্টটাও আহির মস্তিষ্কে এই সত্যটা গেঁথে দেওয়ার জন্যই করতে বলেছি, আর আহিকে বোঝানোর জন্য যে তার কাল্পনিক পুরুষটি কোনো অস্তিত্বই বর্তমানে নেই, যাকে সে ভালোবাসত। সে তো অনেক আগে হারিয়ে গেছে। আজ এই ঘটনার পর আহির কাল্পনিক পুরুষটি সেই রূপেই আহির কল্পনায় আসবে, যেভাবে আজ তাকে দেখেছিল, আর সেটা আহি সহ্য করতে পারবে না। আমরা সেই জিনিসটাই কল্পনা করি যেটা আমাদের মনকে সন্তুষ্ট করে। অসন্তুষ্ট করার মতো কিছুই আমাদের কল্পনায় জায়গা পায় না। আজ যদি আহি তার কাল্পনিক পুরুষের মুখোমুখি হতে পারে, পরের বার আহির আর হ্যালুসিনেশন হবে না, আর এরপরে আমি ওষুধ লিখে দিতে পারবো। রাত নিজের রুমে গিয়ে শক্ত হয়ে বসে আছে। আহি রুম বন্ধ করে কি করছে সে জানে না। ভীষণ অস্থির লাগছে তার। এখন আর ঘুম হবে না রাদের। আহি মেঝেতে শুয়ে আছে। মেঝেতে হাতড়াতে হাতড়াতে আহি বলতে লাগলো, তুমি অন্তত আমার কল্পনায় আমাকে ভালোবেসো আফিফ। আমি জানি তুমি কাউকে স্পর্শ করোনি। আহি মেঝে থেকে উঠে ব্যাগ ঘেটে সাদা শাড়িটা বের করে পরা শুরু করলো। এলোমেলো ভাবে শাড়িটা গায়ে জড়ালো আহি। এদিক ওদিক তাকিয়ে বলল, আফিফ প্লিজ, লাভ মি প্লিজ। আহি দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে উঠে আফিফ দাঁড়ানো, আর আফিফের হাতের মুঠোয় হাত। আহি হাত এগিয়ে দিয়ে বলল, আমাকে অন্তত কল্পনায় ভালোবাসো।
আফিফের উত্তর এলো। আমি তো শুধু আমার পদ্ম ফুলকেই ভালোবাসি। আহি বুকে হাত রেখে বলল। আমি তোমাকে ভুলতে পারছি না আফিফ। আহির কানের কাছে বারবার একটা বাক্য এসে ধাক্কা খাচ্ছে। আমি পদ্ম ফুলকে ভালোবাসি। আহির নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। তার ইচ্ছে করছে সত্যটা মিটিয়ে ফেলতে। সে রাতকে ডাকার জন্য রুমের দরজা খুলে বের হতেই পদ্মের সাথে ধাক্কা খেলো। পদ্ম আর আফিফ ছাদ থেকে নেমে নিজেদের রুমে ঢুকছিল। আফিফ আর পদ্ম আহিকে এমন অবস্থায় দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। পদ্ম ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আহি কি হয়েছে তোর? তোর এই অবস্থা কেন? পদ্মের কণ্ঠ শুনে রাত তড়িৎ গতিতে নিচের রুম থেকে বেরিয়ে এলো আর আহিকে দেখে সে দৌড়ে এলো। আহি আফিফের দিকে ভালোভাবে তাকাতেই পারছে না। আফিফ তাকে এমন অবস্থায় দেখে ফেললো কেন, এটাই ভাবছে সে। আরো অস্থির লাগছে তার। নিজেকে সামলাতে না পেরে শরীরের ভার ছেড়ে দেওয়ার আগেই রাত এসে জড়িয়ে ধরলো আহিকে। রাতকে দেখে আহির কি হলো সে নিজেও জানে না। সেও রাতকে শক্ত করে জড়িয়ে ধরলো। পদ্ম কাপা কণ্ঠে বলল, আহি তোর কি হয়েছে? আহি রাতকে বলল। আমাকে আজ তোর সাথে রাখবি রাত? আমি মরে যাচ্ছি। আফিফ বলল। কি হয়েছে ওর? রাত রাগী দৃষ্টিতে আফিফের দিকে তাকালো। রাতের চাহনি দেখে আফিফ আর একটা বাক্য উচ্চারণ করার সাহস পেল না। পদ্মও যেন বেশ অবাক হলো। রাত আহিকে পাজা কোলা করে নিয়ে নিচের রুমে চলে এলো। আহি রাতের কোলে মাথা রেখে বলল, ও আমাকে কেন ভালোবাসে না? রাত আহির মুখটা উপরে উঠিয়ে বলল, আমি ভালোবাসি তাকে। আমার সাথে এমন কেন হলো রাত? ভুলে যা না এসব। ও আমার মনটা ভেঙে দিয়েছে। আমি কার কাছে অভিযোগ করব? এমন একজনের কাছে যে নিজেই জানে না সে আমার মন ভেঙে দিয়েছে। আমি পাগল হয়ে গেছি রাত। ও আমাকে কাঁদতে দেখে ফেলেছে। এই শাড়িটা পরে রুম থেকে বের হয়েছি, ও সব দেখে ফেলেছে। আফিফ জেনে গেছে আমি ওর জন্য কান্না করছি। আহি, ও বুঝবে না এসব। বুঝলে তোকে আজ কাঁদতে হতো না। ও তোকে কখনো বোঝেনি। আফিফ আর পদ্ম এখন এমন এক সম্পর্কে আছে যেখানে তুই ভিত্তিহীন। যদি বিয়ে না হতো আমি আফিফকে ধরে বেঁধে তোর সাথে বিয়ে দিয়ে দিতাম। এখন কি করবি বল? আমি কি করব তোর জন্য বল? রাতের চোখে অশ্রু টলমল করছে। আহি চোখের পানি মুছে রাতের দিকে তাকালো। রাত নিজের চোখ মুছে আহির মাথায় হাত বোলাতে লাগলো। আহি ক্ষীণ কণ্ঠে বলল, তুই কাঁদছিস কেন? তুই আমার সামনে কষ্ট পাবি আর আমি হাসবো? তুই আমাকে খুব বুঝিস রাত। তুইও আমাকে বুঝে দেখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। ভালোবাসা একবার হয় না, বারবার হয়। তুই শুধু ভালোবাসাকে তোর জীবনে আসতে দে। মনটাকে এক পুরুষে আবদ্ধ করিস না। যদি পুরুষটা তোর হতো তাহলে বিশ্বাস কর, এই মিথ্যা ভালোবাসার শহরে মানুষটা চরম ভাগ্যবান হতো। সে এখন নিজের হাতে ভাগ্যকে ফিরিয়ে দিয়েছে। তাহলে ক্ষতিটা তার হয়েছে, আর তোর এই ভালোবাসা পাওয়ার অধিকার তার নেই। যার অধিকার তাকে দে। কার অধিকার? রাত আহির চোখ ভালোভাবে মুছে দিয়ে বলল, যেদিন বুঝবি সেদিন দিস। আশেপাশে তাকিয়ে দেখ, ভালোবাসার মানুষের অভাব নেই, শুধু কষ্ট করে খুঁজে নিতে হয়। এখন আমি তোকে ভালোবাসার মানুষ খুঁজে দিতে পারবো না, তবে আমি তোকে এতদিন ভালোবাসা দেব যতদিন সেই মানুষটাকে তুই খুঁজে না পাবি। যেদিন পাবি আমাদের সম্পর্কে সংযোজন বিয়োজন তো ঘটবেই। কেমন সংযোজন বিয়োজন? এই যে বন্ধুত্বে ভাটা আসবে, তুই নতুন প্রেমিককে সময় দিলে, আমি আর কোথায়। আহি হালকা হেসে রাতের হাতে একটা ঘুষি দিয়ে বলল, যা পাগল, আমার বন্ধুকে আমি কখনো ভুলবো না। রাত মনে মনে বলল, ভুলবি আর কিভাবে? একবার আমার প্রেমে পড়িস, আমার নামটা তুই কখনোই ভুলবি না। দ্বিতীয় কোনো ছেলের নামও আর তোর মনে পড়বে না। তোর মন জুড়ে শুধু আমিই থাকবো। তোকে কাঁদতেও হবে না, কারণ আমি তোকে ছেড়ে কোথাও যাব না। রাতে আফিফ ঘুমোতে পারল না। পদ্মও অনেকক্ষণ জেগেছিল। আহির এমন অবস্থা অনেক প্রশ্ন জাগিয়ে তুলেছে তাদের মনে। আফিফ নিজেও আহিকে সেই অবস্থায় দেখে অনেকটা অপ্রস্তুত ছিল। আহির চোখ ভর্তি জল, কাজল লেপটে গিয়েছিল, শাড়িটাও এলোমেলো।
আফিফ তো খারাপ কিছু ভেবে রুমে একবার উকি দিয়েছিল, কিন্তু ভেতরে কেউ ছিল না। তাহলে আহির এই অবস্থার জন্যে কে দায়ী? আফিফ এবার বারান্দায় এসে দাঁড়ালো। সমুদ্রের ঢেউ তীরে আছড়ে পড়ছে। বারান্দা থেকেই এই দৃশ্য দেখা যাচ্ছে। শীতল হাওয়া শরীর স্পর্শ করে দিয়ে যাচ্ছে তার। আফিফ সেই স্পর্শে দীর্ঘশ্বাস ছাড়ল। অতীতের সেই দিনটির কথা মনে পড়ে গেল, যেদিন এক অপরিচিতা তার জীবনে এসেছিল একটা ছবি নিয়ে। কখনো কেউ তার ছবি আঁকেনি, সেদিন এঁকেছিল এক অদেখা অস্তিত্ব, চিরকুট দিয়েছিল সাথে। আফিফ সেই চিরকুটটি পড়েই সেদিন খুঁজেছিল সেই অস্তিত্বটিকে, কিন্তু পায়নি। পেলেও বা কি হতো? ছুঁয়ে দেখা তো কখনোই সম্ভব না। জীবনের সব সম্ভাবনা যে অনেক আগেই হারিয়ে ফেলেছিল সে। জীবনটা তার হলেও ইচ্ছে পূরণের অনুমতি তার নেই। না, আর কিছু ভাবতে চাই না আফিফ। সেই ভয়ঙ্কর দিনগুলো সে অতীতের পাতায় ফেলে এসেছে। এদের বর্তমানে জায়গা দিতে চাই না সে। তার বর্তমান জুড়ে পদ্মফুলই থাকুক। পরদিন পুরো সকাল আহি ঘুমিয়ে কাটিয়েছে। পদ্ম আফিফকে বলেছিল রাতের কাছ থেকে জেনে নিতে কি হয়েছিল রাতে, কিন্তু রাত আফিফের কাছ থেকে দূরত্ব রেখে চলছে। রাতের হাবভাব দেখে আফিফ আর তার সাথে কথা বলার সাহস পায়নি। শেষমেশ পদ্ম নিজেই রাতের কাছে গিয়ে জিজ্ঞেস করলো আহির সম্পর্কে। রাত সংক্ষেপে জানালো বাসায় সমস্যা হয়েছে, তাই মন খারাপ ছিল। তার এই যুক্তি ফেলে দেওয়া যায় না, কারণ সবাই জানে আহির পারিবারিক জটিলতার কথা। সৎ মায়ের সংসারে কেই বা আর ভালো থাকে? পদ্ম আহিকে সান্ত্বনা দেওয়ার জন্য যেতে চাইলে রাত দৃঢ়ভাবেই জানিয়ে দিল রাতের বিষয় নিয়ে যাতে আর কোনো কথা না তোলে। পদ্মও তাই আর কোনো প্রশ্ন করেনি। বিকালে আহি ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া সেরে একা একা বিচে ঘুরে এলো। এদিকে পুষ্প আর লাবিব ঝর্ণায় যাওয়ার জন্য অস্থির। আজ হিমছড়ি যেতে হবেই তাদের, তারা দুজনেই প্রস্তুত। অন্যদিকে রাত আহির জন্য না যাওয়ার সিদ্ধান্তে অটল। আফিফ আর পদ্মও তাই তেমন আগ্রহ দেখাচ্ছে না, কিন্তু আহি হঠাৎ বিচ থেকে ঘুরে এসেই বলল, চল ঘুরতে যাই, আর রাতে পার্টি দিব। সবাই আহির দিকে তাকিয়ে রইল। আহি বলল, ডান্স পার্টি যাব, ডান্স পার্টি হব। যাদের নাচতে মন চাইবে নাচবে, আর যাদের খেতে মন চাইবে খাবে। পুষ্প বলল, আমি তো খাবো। আমি ম্যানেজারকে ফোন করে জানাচ্ছি রাতের খাবারে যাতে সব ধরনের আইটেম থাকে। লাবিব এক গাল হেসে বলল, আহি লটারি জিতেছিস নাকি? এত খুশি কেন? আহি হেসে বলল, ভালো ঘুম হয়েছে তাই। কথাটা বলেই আহি আফিফের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে চলে এলো। আফিফ থতমত খেয়ে দাঁড়িয়ে আছে। কি হলো এটা? তাকে দেখেই এমন করলো কেন? আফিফ এবার আর চোখে পদ্মের দিকে তাকালো। পদ্ম পুষ্পের সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে। আফিফ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস পদ্ম দেখেনি। আহি তৈরি হয়ে আসতেই সবাই মিলে হিমছড়ি গেল। সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরি শেষে পুষ্প পদ্মকে টেনে নিয়ে গেল রাস্তার উল্টো দিকে। হিমছড়ির রাস্তায় সমুদ্র তীরে মানুষ তেমন একটা থাকে না। অন্যান্য জায়গায় বেশ মানুষজন, তাই ভিডিও বা ছবিতে মানুষের ছবি চলে আসে। বীচ খালি দেখে পুষ্প পদ্মকে নিয়ে সেখানে চলে গেল। তাদের সাথে লাবিবও গেল। আফিফ রাস্তার পাশে পাথরের উপর বসেছিল। অন্যদিকে রাত আর আহি ঝর্ণার পাশে বসে আছে। দুজনেই ব্যস্ত গল্প করতে। এই পরিবেশে এই বিষয় সেই বিষয়ের কথা বলতে বলতেই হঠাৎ রাতের ফোনে কল এলো। রাতের মা কল দিয়েছে। ঝর্ণার আশেপাশে কোলাহল বেশি হওয়ায় রাত আহিকে বসিয়ে এক পাশে চলে গেল। রাত চলে যেতেই আহি কয়েক সিঁড়ি উঠে ঝর্ণার কাছে যেতে লাগলো, কিন্তু পাথরগুলো পিচ্ছিল হয়ে আছে। একটা পাথরের উপর পা রাখতে গিয়েই হঠাৎ আহি পা পিছলে নিচে পড়ে গেল। আফিফ দোকানে পানির বোতল কিনতে এসে খেয়াল করলো ঝর্ণার পাশে ভিড় জমে আছে। আফিফ সেদিকে গিয়েই দেখলো আহি নিচে পড়ে আছে। আফিফ ব্যস্ত হয়ে আহির কাছে যেতেই দেখলো আহি ব্যথায় কাতরাচ্ছে। আফিফ জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? হাত তো ছিঁড়ে গেছে। আহি, কি হয়েছে? পাশের একটা মেয়ে বলল। আফিফ শাসনের সুরে বলল, বাচ্চা স্বভাব যাবে কখন তোমার? আহি আফিফের কথা শুনে তার দিকে তাকালো। এরপর এদিক ওদিক তাকিয়ে বলল, রাত কোথায়?
আফিফ আহিকে টেনে তুলতে যাবে, কিন্তু আহি পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছিল না। তাই সে আহিকে বসিয়ে রাতকে খুঁজতে গেল, কিন্তু আশেপাশে কোথাও রাতকে না দেখে আবার আহির কাছে ফিরল। আহি ক্ষীণ কণ্ঠে বলল, আমার পায়ে ভীষণ ব্যথা করছে, হাঁটুতে নিশ্চিত কিছু হয়েছে। জিন্স পরা ছিল বিধায় হাঁটুতে কি হয়েছে সেটা বোঝা যাচ্ছে না, তবে হাঁটুর দিকে জিন্সের অংশটা কেমন মলিন হয়ে গেছে। বোঝা যাচ্ছে হাঁটুর মাংস খানিক অংশ হলেও ছিঁড়ে গেছে। আফিফ আর একবার এপাশ ওপাশ তাকিয়ে রাতকে খুঁজে পায় কিনা দেখে নিল। এরপর আর কোথাও তাকে না দেখে নিজেই আহিকে কোলে তুলে নিল। রাস্তার মোড়ে এসে আফিফ একটা গাড়ি ঠিক করে আহিকে সেখানে বসালো। পদ্ম, পুষ্প আর লাবিবকে রাস্তা থেকেই দেখছে আফিফ, কিন্তু তারা বেশ দূরেই আছে, জোরে ডাকলেও শুনবে না। হাতের ইশারা করার পরও তাদের পাল্টা উত্তর এলো না, তার মানে তারা আফিফকে দেখেইনি। আফিফ পদ্মকে ফোন করতে গিয়ে দেখলো পদ্মের ফোন তার কাছেই, বাকি কারো নম্বর আফিফের কাছে ছিল না। সে এবার গাড়ির কাছে এসে আহিকে বলল, কাউকে ফোন করো। আহি ফোন বের করে রাতকে কল করলো, দেখলো রাতের নম্বর ব্যস্ত। আহি বিড়বিড় করে বলল, জন্মের সব কথা আজই তোকে বলতে হচ্ছে। আফিফ প্রকুচকে আহির দিকে তাকালো। আহি চোখ ছোট করে বলল, আপনাকে বলছি না। আহি এবার পুষ্পকে কল করলো, কিন্তু পুষ্পর সাথে সাথেই কল কেটে দিল। আহি রাগীশ্বরে বলল, ছবি তোলার জন্য আমার কল কেটে দিচ্ছে। দাঁড়া, আজ তোকে দিয়ে হোটেলের সবগুলো বাসন পরিষ্কার করাবো আমি। আফিফ দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠে ড্রাইভারকে বলল আশেপাশের কোনো হাসপাতালে নিতে যেতে। এরপর আহির দিকে তাকিয়ে বলল, তুমি অন্তত মেসেজ করে বলো, নয়তো সবাই চিন্তা করবে। আহি সাথে সাথেই রাতকে মেসেজ করে দিল, তারপর সিটে হেলান দিয়ে বসলো। আফিফ আহির দিকে তাকিয়ে বলল, ব্যথা করছে এখনো? আহি শীতল কণ্ঠে বলল, কিছু ব্যথা সহজে পিছু ছাড়ে না। আফিফ দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার জায়গায় অন্য কেউ হলে আমি এটাই করতাম। আহি আফিফের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, এসব সিনেমার কমন ডায়লগগুলো আমার একদম পছন্দ না। আফিফ ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ জি হ্যাঁ, রাস্তায় এখন অন্য কোনো মেয়ের পা ভেঙে গেলে আপনি বউ ফেলে কখনোই আসতেন না। আপনি আমাকে সাহায্য করেছেন কারণ আমি আপনার বউয়ের বেস্ট ফ্রেন্ড। আহি এবার ব্যঙ্গ করে বলল, যে কেউ থাকলে আমি এমনই করতাম। আফিফ চোখ ছোট করে আহির দিকে তাকালো। আহি বলল, আপনার ভুল ধরিয়ে দিয়েছি, আমি আপনার পরিচিত তাই আমাকে সাহায্য করেছেন। আমার জায়গায় পুষ্প থাকলেও আপনি এমন করতেন, কিন্তু যে কেউ না। আফিফ দীর্ঘশ্বাস ছাড়ল। আহি বিড়বিড় করে বলল, এমনভাবে বোঝাচ্ছে যেন আমি অন্য কিছু মনে করছি। আফিফ বলল, ঠিক এজন্যই বোঝাচ্ছি। আহি রাগী স্বরে বলল, আপনি আমার কথা শুনছিলেন? জোরে জোরে কথা বললে কি কানে আসবে না? আমি তো আর বধির না। ও হ্যাঁ, আপনি তো অন্ধ, কিন্তু বধির না। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। আফিফ ড্রাইভারকে জিজ্ঞেস করলো, আর কতক্ষণ লাগবে? ড্রাইভার জানালো প্রায় 10 মিনিট লাগবে। এবার আফিফ নিজেও গাড়িতে হেলান দিয়ে বসলো। এদিকে রাতের কল এলো আহির ফোনে। আহি রাতকে বলল আফিফ তাকে পাশের হাসপাতালে নিয়ে যাচ্ছে, কিন্তু এই পাশটা যে কোন পাশ সে নিজেও জানে না। এখনো সেই পাশের হাসপাতালে পৌঁছতে পারেনি তারা। আহির কথা শুনে ড্রাইভার লুকিং গ্লাসে তাকিয়ে এক নজর আহিকে দেখে নিল। আফিফ সেটা খেয়াল করে বলল, গাড়িতে বসে এত কথা বলা ঠিক না। আহি চোখ ছোট করে বলল, আমার মুখ আমি বলবো। আফিফ এবার গুগল ম্যাপ অন করলো। না জানি কোথায় নিয়ে যায় এই ড্রাইভার। এরই মধ্যে পদ্মের কল এলো একটা অপরিচিত নম্বর থেকে। পদ্ম ব্যস্ত কণ্ঠে বলল, আপনি আহিকে একা ছাড়বেন না প্লিজ, ওর পাশেই থাকবেন কিন্তু। আফিফ পদ্মকে আশ্বস্ত করে কল রাখলো। আফিফ আর আহি এবার দুজনেই একে অপরের দিকে তাকালো। আহি বলল, এতক্ষণ এদের খবর নেই, এখন মরে যাচ্ছে। আফিফ মৃদু হেসে বলল, পরের বার যে কোনো অবস্থায় কল রিসিভ করবে, এই ভুল আর করবে না। আমাদের উচিত ছিল ফোন বন্ধ করে তাদের শাস্তি দেয়া। স্পেশালি পুষ্পের কল তো আমি এই বছর আর রিসিভই করব না। আহি এবার পদ্মের ফোনের দিকে তাকিয়ে বলল, পদ্ম ভুলেও আর আমাকে ফোন দিয়ে কোথাও যাবে না।
ফোনটা কেন রেখেছো? বরের হাতে রাখার জন্য? আদর্শ বিবি একটা। আফিফের হুম শুনে আহি ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। আহির চাহনি দেখে আফিফ নিজেও ভ্রু কুঁচকালো। মেয়েটা যে কখন কোন চাহনিতে তাকে খুন করে ফেলে বলা যায় না। আফিফ একটু সরে বসলো। আহি আফিফের দিকে বাঁকা চোখে তাকিয়ে নিজেও গাড়ি একপাশে চলে এলো। আফিফ তা দেখে কিছুটা স্বাভাবিক হলো। আহি এবার বলল, আমার আপনাকে ভয় পাওয়া উচিত, কিন্তু ঘটনা তো আপনাকে ভয় পাওয়া উচিত, কিন্তু ঘটনা তো উল্টো হচ্ছে। আপনি আমাকে ভয় পাচ্ছেন। গাড়িটা হাসপাতালের সামনে এসে থামতেই আফিফ ভাড়া মিটিয়ে আহির দিকে হাত এগিয়ে দিল। আহি সেকেন্ড খানিক আফিফের দিকে তাকিয়ে রইল। আফিফ ক্ষীণ কণ্ঠে বলল, তোমার হাঁটতে অসুবিধা হচ্ছে তাই। আহি আফিফের হাতটা শক্ত করে ধরল। আজ এই হাতটা শুধু সাহায্যের জন্য এগিয়ে দেওয়া হয়েছে। যদি অধিকারের হাত হতো আহি হয়তো কখনোই ছাড়তো না। আফিফ আহিকে পাচা কোলে করে নিয়ে হাসপাতালে ঢুকতেই একজন নার্স এসে একটা হুইল চেয়ার এগিয়ে দিল। আফিফ আহিকে হুইল চেয়ারে বসিয়ে দিয়ে আহির নাম এন্ট্রি করলো। নার্স আহিকে একটা কেবিনে নিয়ে তার হাঁটু আর হাতে ব্যান্ডেজ করে দিল। আফিফও এরপর ভেতরে এসে বসলো। কিছুক্ষণ পর ডাক্তার এসে আহিকে দেখে বলল, মানসিক চাপে আছেন আপনি? আহি ব্যস্ত হয়ে বলল, না। এরপর আফিফের দিকে তাকালো। ডাক্তার আফিফকে জিজ্ঞেস করলো, আপনি ওনার কে হন? আফিফ আহির দিকে তাকালো। আহি বলল, আমার ফ্রেন্ডের হাজবেন্ড। আমি ঝর্ণায় গিয়ে পিছলে পড়েছি, তাই আমাকে এখানে নিয়ে এসছে। ডাক্তার ব্যথার ওষুধ লিখে দিয়ে বলল, ব্যথা না কমা পর্যন্ত খাবেন। আর একটা ওয়েনমেন্ট লিখে দিলাম, সেটা লাগাবেন যেখানে ব্যথা লেগেছে। আর আপনাকে দেখে মনে হচ্ছে মানসিকভাবে সুস্থ নন। মানসিক চাপ নেবেন না। ডাক্তার চলে যেতেই আহি চুপ করে বসে রইল। সেকেন্ড খানিক নীরবতা বিরাজ করলো রুমটিতে। আফিফ নীরবতা ভেঙে বলল, মানসিক চাপ কেন নিচ্ছ? আহি আফিফের প্রশ্নে চকিত দৃষ্টিতে তার দিকে তাকালো। আফিফ দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি এখনো মুভ অন করতে পারোনি? আহি চুপ করে রইল। আফিফ নিজেও আর কি বলবে বুঝতে পারছে না। আহি এবার মলিন মুখে উত্তর দিল, পদ্ম যদি আপনার জীবনে অনেক পরে এসে থাকে, তাহলে সেদিন কেন আমাকে ফিরিয়ে দিয়েছিলেন? কেন একটা বারের জন্য আমাকে দেখতে চাননি? আফিফ চুপ করে রইল। আহি বলল, হয়তো আপনার উত্তর আমাকে মুক্তি দেবে। আফিফ মুখ ঘুরিয়ে বসল। আহির চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না সে। আহি দীর্ঘশ্বাস ফেলে বলল, এতই যদি সমস্যা থাকে তাহলে চিরকুটগুলো কেন গ্রহণ করেছিলেন? কেন ছিঁড়ে ফেলে দেননি? কেন যত্নের সাথে বুক পকেটে রেখে দিতেন? যদি একবারের জন্য আপনার চোখে আমি বিরক্তি দেখতাম, চিরকুট তো বহুদূর স্বপ্নও দেখতাম না। আমার অপেক্ষা আশা এক রাতেই শেষ হয়ে গেল। সেদিন আপনি আমাকে ফিরিয়ে দেওয়ার পর সেই 2.5 বছর আমার মনে আপনি একই স্থানে ছিলেন, অথচ আপনার জীবনে পদ্ম এসে গেছে। আফিফ হাত মুঠো করে বসে আছে। তার গলা কাঁপছে। সে কাঁপা কণ্ঠে বলল, আমি তোমাকে ঘৃণা করতে পারতাম, কিন্তু করিনি। তোমার জন্য আমি অনেক কিছু হারিয়েছি আহি। এতটুকুই বলবো, তোমাকে ভালোবাসার যোগ্যতা আমার নেই। যাকে ভালোবাসার যোগ্যতা আছে তাকে ভালোবেসেছি। আমি খুব সাধারণ মানুষ, সাধারণ জীবন যাপন করি। আমার কোনো শত্রু নেই, শত্রু চাইও নি। এত ক্ষমতা নেই যে শত্রুর মুখোমুখি দাঁড়াবো। আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই। আমাকে ক্ষমা করে দিও যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি। আফিফ কথাগুলো বলেই উঠে চলে গেল। আহি স্তব্ধ হয়ে বসে আছে তার জায়গায়। তার চোখটা লাল হয়ে গেছে। উজ্জ্বল শ্যামলা বর্ণের গালটা মরিচা রাঙা হয়ে গেছে। কাঁদলে নাকি অনেক মেয়েকেই সুন্দর লাগে, কিন্তু আহিকে সম্পূর্ণ ব্যতিক্রম মনে হয়। আহির ঠোঁটে হাসি মানানসই, কিন্তু তার ভাগ্যটা বড়ই করুণ। হাসি তার ঠোঁটে বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না। হাসলেও সেই হাসিতে প্রাণ থাকে না।
কারণ তার প্রান্ত সে অনেক আগেই হারিয়ে ফেলেছে। আফিফ কেবিনের বাইরে এসে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। জোরে জোরে বার কয়েক শ্বাস ছাড়ল সে। পুরুষ মানুষ যেখানে সেখানে কাঁদতে পারে না, তাই আফিফ দ্রুত পায়ে হেঁটে করিডোরের অন্য প্রান্তে চলে গেল। দেওয়াল আঁকড়ে ধরল শক্ত করে। তার চোখে অশ্রু টলমল করছে। পাশে একটা পানির কল ছিল। আফিফ পানি ছেড়ে মুখে পানির ছিটে দিল। এদিকে রাত আর পদ্ম হাসপাতালে এসে পৌঁছতে আহিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আহি পদ্মের গালে আলতো হাত রেখে বলল, তুই অনেক ভালো, তোর বড় অনেক ভালো, ওনাকে ধন্যবাদ দিয়ে দিস আমার পক্ষ থেকে। পদ্ম এদিক ওদিক তাকিয়ে আফিফকে খুঁজতে লাগলো। আহি বলল, বাইরে গেছে। পদ্ম আহিকে রাতের সাথে একা ছেড়ে বেরিয়ে পড়ল। আহি রাতের হাত ধরে বলল, আমার উত্তর আমি পেয়ে গেছি রাত। কিসের উত্তর? আফিফ কেন আমাকে ফিরিয়ে দিয়েছিল। কেন? হয়তো জেনে গেছে আমি এই সমাজের এক অভিশপ্ত মানুষ। কি বলছিস এসব? আমার জন্য নাকি ওর অনেক কিছু হয়েছে। আমার জন্য সবাই সব হারিয়ে ফেলে। এর চেয়ে বড় অভিশাপ আর কি হতে পারে? আমি যা স্পর্শ করতে যাব সেটাই ঝরে যাবে। আমার জন্য মা সব হারিয়েছে, লিনু তার বাবাকে হারিয়েছে,